আচ্ছা, তোর প্রিয় ঋতু কি? আমার প্রিয় ঋতু? কেন, বর্ষা। ইস, বর্ষা কারো প্রিয় ঋতু হয় নাকি? চারিদিকে জল, কাদা, প্যাচপ্যাচে। হ্যাঁ, বৃষ্টি ভিজতে তো ভালোই লাগে, কিন্তু সেটাও মাঝে মাঝে, রোজ রোজ নয়। হয় হয়, বর্ষা প্রিয় ঋতু হয়। জানলার ধারে দাঁড়িয়ে যখন বৃষ্টি দেখি, ওই মাটির সোঁদা গন্ধ, হালকা জলকণাগুলো যখন একটু একটু করে ওই চোখে মুখে ছুঁয়ে যায়, তখন মনে হয় তোর নরম হাত ছুঁয়ে দিল আমার আমার ঠোঁট। তোর স্পর্শ ভেবে বৃষ্টিটাকে গায়ে মেখে নি জানিস, আর অবাক হয়ে দেখি মন খারাপ, কষ্ট, অভিমান সব যেন ধুয়ে মুছে কোথায় হারিয়ে যায়। বাবা, সারাদিন তোর কাব্য আর কাব্য। ভালো লাগে সারাদিন ঢং করছে। ঢং ঢং তো তোকে দেখেই শিখেছি রে মন। তুই যখন চোখগুলো বড় বড় করে তাকাস, মিষ্টি মিষ্টি হাসিস, আর অকারণ ঠোঁট ফোলাস, ওটাই তো আমার কবিতা হয়ে যায়। তুই না থাকলে আমার কাব্যগুলো কিছু অক্ষর হয়েই থাকতো। আর জানিস তো, তুই পাশে থাকলেই সব অক্ষরগুলোর অর্থ সম্পূর্ণ হয়। না বাবা, আজ আর নিতে পারবো না, চল উঠলাম। এই না না না, যাওয়ার আগে ওটা বলে যা। কি বলবো? ওই যে, ভালোবাসো মোরে তাহা বলো বারবার, ওই কথা বলো সখী, বলো আর বার। এতবার শুনেও তোর মন ভরেনি না? কতবার শুনিয়াছি তবু আবার যাচি, ভালোবাসো মোরে তাহা বলো গো আবার, ওই কথা বলো সখী, বলো আর বার। পারবো না রে, যত নাটক। এই এই মন, হবে না, বলছি বলে যা। তোর কিন্তু বলে যাওয়ার কথা ছিল। সব সময় কথা রাখতে হবে নাকি? তুই নিজেকে নিজে বল। না, হবে না, বলে যেতেই হবে। বল বল মন, বলে যা। বলবো না। কৃষ্ণেন্দু আর মল্লারি একজন বৃষ্টি ভেজা দুপুরে জানলার বাইরে তাকিয়ে কাটিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা, আর একজন সেই বৃষ্টি আসা মাত্রই ফোনটা হাতে নিয়ে দৌড়ে ছাদে ট্রেন্ডিং রিলস বানায়। একজন রবিবার দুপুরে মায়ের হাতের খাসির মাংস আর ভাত ছাড়া কিছুতেই অন্য কিছু মুখে তোলে না। আর একজনের ডায়েট চার্ট ফিক্সড, লাঞ্চে মাত্র 2 চামচ তেল, সোয়াতে করা বোনলেস চিকেন আর বয়েলড ভেজিটেবল। মাটন তো একেবারেই নোনো, হাই কোলেস্টেরল। পাগল নাকি? একজন ভালোবাসে উত্তম সুচিত্রা জুটি, রবি ঠাকুরের কবিতা, ছুটির দিনে থিয়েটার। আরেকজনের পছন্দ শপিং মল, সাউথ অথবা বলিউড মুভি, সঙ্গে একটা পারফেক্ট সেলফি। একজনের পছন্দ পাহাড়, অন্যজনের সমুদ্র। মোদ্দা কথা, দুটো মানুষের জীবন সম্পূর্ণ ভিন্ন। ওরা দুজন একেবারে 2 মেরুতে বাস করে। এদের মধ্যে সম্পর্ক হওয়া কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। সেই ছোট্টবেলার বন্ধুত্ব, পাশাপাশি পথ চলার অভ্যাসটা কখন যে ভালোবাসায় রূপান্তরিত হয়েছে বুঝতেই পারেনি ওরা। মন খারাপের সন্ধ্যাবেলা বা খুব আনন্দের একটা মুহূর্তে যখন চোখের সামনে শুধু তার মুখটাই ভাসে, তখন থেকেই শুরু হয় রিয়ালাইজেশন। ওহো, এতক্ষণ যাদের নিয়ে কথা বললাম তাদের তো শুধু নামগুলোই বলেছি, কিন্তু বাকিটা? কৃষ্ণেন্দু ইঞ্জিনিয়ারিং পড়ছে, যদিও স্বপ্ন ছিল লেখক হবে, কিন্তু বিষয়টা যখন কেরিয়ারের, তখন বাড়ির লোকেরা রিস্ক নিতে পারেননি। প্যাশনকে প্রফেশন করে কতজনই বা সফল হতে পেরেছে বলো? মনে মনে তবুও ঠিক করে রেখেছে কৃষ্ণেন্দু, লিখবে তো বটেই। চেতন ভগত যখন পেরেছে, ও কেন পারবে না? কৃষ্ণেন্দু কবিতা ভালোবাসে, বৃষ্টি ভালোবাসে, আর ভালোবাসে পুরনো যা কিছু আছে। সাদা কালো সিনেমা,
উত্তর কলকাতার বাড়ি, ধুতি পাঞ্জাবি, মুড়ি আলুর চপ, বলতে পারো এই জেনারেশনের ছেলেপুলেদের যেটা একেবারেই পছন্দ নয়, তাদের কাছে যেটা ব্যাকডেটেড, কৃষ্ণেন্দুর কাছে সেটাই ভালোবাসা। ওর আছে দু চোখ ভরে স্বপ্ন আর একটা ভালোবাসার মানুষ, মল্লারি। সবাই বলে প্রথম ভালোবাসাকে পায় না অধিকাংশ প্রেমিক প্রেমিকা। সময়ের সঙ্গে হারিয়ে যায় প্রথম ভালোবাসা, কাছাকাছি থেকেও দূরে সরে যায়। কিন্তু কৃষ্ণেন্দু পেয়েছে এক ঝলক পাগলামো, হাসি, অভিমান আর এক টুকরো আকাশ, ওর মন। ও জানে মল্লারি ছটফটে, ধরে বেঁধে রাখার মতো মেয়ে সে একেবারেই নয়। মেঘলা দিনের কফির কাপে, কবিতার লাইনে আর জীবনের প্রতিটি ছোট ছোট ইচ্ছে পূরণে শুধু মল্লারিকেই চায় কৃষ্ণেন্দু। মল্লারির সব স্বপ্ন, সব আবদার পূরণ করতে চায়। তার রাগ অভিমান থেকে শুরু করে শপিং মলের আড্ডা, ছোট ছোট গিফট, সিনেমা, সব কিছুর সঙ্গে কৃষ্ণেন্দু। এই পৃথিবীতে মল্লারি ছাড়া আর কাউকেই কখনো ভালোবাসতে পারবে না কৃষ্ণেন্দু। ওর হৃদয়ের ভাষায় ভালোবাসা কখনো বদলায় না, শুধু একবার আসে আর আজীবন থেকে যায়। আর মল্লারি, সে তো একেবারে মস্ত মগন, হাসি খুশি আনন্দ একেবারে প্রাণবন্ত একটা মেয়ে। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর যে ঠান্ডা বাতাসটা চোখ মুখ ছুঁয়ে একটা হালকা প্রশান্তি দিয়ে যায়, মল্লারি সেই এক মুঠো হাওয়ার মতন। তবে হ্যাঁ, প্রাণ ভরে সেই বাতাস উপভোগ করতে পারবে, ধরে রাখতে কিন্তু পারবে না। ছোট থেকেই কৃষ্ণেন্দু ওর পাশে ছিল। নতুন জুতো দরকার, কৃষ্ণেন্দুকে ফোন। স্কুলের প্রজেক্ট বানাতে দেরি হচ্ছে, কৃষ্ণেন্দু করবে। সব সময় সব চাওয়ায় কৃষ্ণেন্দুই ছিল ওর ইয়েস ম্যান। প্রেমিক হিসেবে পাশে পেয়ে যেন আরেক ধাপ বাড়তি সুবিধা পেয়েছে মল্লারি। কারণ ও জানে কৃষ্ণেন্দু ওকে অন্য কারোর চেয়ে সব থেকে ভালো চেনে। ওর কোন কথাটা মান অভিমানের, কোন হাসির আড়ালে একটা খামখেয়ালিপনা লুকিয়ে আছে, সবটাই কৃষ্ণেন্দুর চোখে ধরা পড়ে যায়। কঠিন সময়ে ও ছটফট করে উঠলে কৃষ্ণেন্দু ঠিক বুঝে যায়। তখন চুপচাপ পাশে বসে থাকে না, বরং ওর পছন্দের আইসক্রিমটা নিয়ে এসে বলে, খেয়ে নে, তোর যত দুঃখ এই আইসক্রিমের সঙ্গে গিলে ফেল। মল্লারি হয়তো জানে না কৃষ্ণেন্দুকে ঠিক কতটা ভালোবাসে, তবে এটুকু জানে কৃষ্ণেন্দু না থাকলে ওর জীবনটা বড্ড বেশি সাদামাটা হয়ে যাবে। কি সবটা পারফেক্ট লাগছে, তাই তো? আগে না, তাহলে তো আর গল্প হবে না। কিন্তু একটা থেকেই যাচ্ছে। আচ্ছা বলো তো, এই কিন্তুটা কার মনে? সেটা এখনই বলছি না, গল্পের সঙ্গে সঙ্গে তোমরা ঠিকই বুঝতে পারবে। রবীন্দ্র ভারতীর ছাত্রী মল্লারি, ইংরেজিতে অনার্স করছে। আসলে স্কুল লাইফ পর্যন্ত সবটাই নর্মাল ছিল, ঘেঁটে গেল কলেজে ভর্তি হওয়ার পরেই। পড়াশোনার চাপে ইদানিং রবিবার ছাড়া অন্য কোনো দিনই খুব একটা মল্লারিকে সময় দিতে পারে না কৃষ্ণেন্দু। ফোনে কথা বললেও সব সময় প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকে। ওর আর 5টা বান্ধবীর মতো সারা রাত জেগে প্রেম করে না কৃষ্ণেন্দু। পার্কে গিয়ে আড্ডা মারে না, কফি শপে কফি খেতে যেতে পারে না, তার নাকি একটুও সময় নেই। তাকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপর মল্লারির সঙ্গে গোটা জীবনটা কাটাতে হবে। তার জন্য তো একটা সিকিউর লাইফ দরকার। তাই এখন থেকেই ভীষণ সিরিয়াস কৃষ্ণেন্দু। খুব ইচ্ছা মল্লারির লং ড্রাইভে যাবে, সেটাও তো সম্ভব নয়। কারণটা চলুন ওদের মুখেই শোনা যাক। কি রে, একটা কফি শপে গেলে হতো না? সেই বাড়ির বারান্দায় বসে বসে গল্প করছি, ভালো লাগে। না না, এখন আর এইটুকু সময়ের জন্য বাইরে কোথাও যেতে হবে না। আচ্ছা, তুই কি আমার সঙ্গে প্রেম করতে এসেছিস না ফোন ঘাঁটতে? দুটোই। লাইফে ব্যালেন্স করতে শিখতে হয়, বুঝলি? না হলেই
পিছিয়ে পড়তে হবে। ধুর, রবিবার ছাড়া তো তোকে পাওয়াই যায় না। একদিন রাতে কথা বলতে বললে বলিস প্রজেক্ট সাবমিট আছে, রাত জেগে কথা বলতে চাইলে বলবি ঘুমিয়ে পড়, শরীর খারাপ করবে। আর আমার বাকি বান্ধবীরা তো প্রেম করে রাত জেগেই নাকি, ফোনে কত রোমান্টিক গল্প করে, লং ড্রাইভে যায়, বৃষ্টি ভেজে ফুচকা খায়। ধুর, আমার ভাগ্যে এসব কিচ্ছু নেই। বাবা, আরে আমি তো জানতামই না তুই এসব নিয়ে এত কিছু ভাবিস। ভাবি না মানে সব সময় ভাবি। আচ্ছা, তুই বাইক কেন কিনছিস না বলতো? সবাই তো ঘুরতে যায়, আর আমি তোর সঙ্গে দেখা করতে এলে সেই বাসে ঠেলাঠেলি করতে করতে আসি। তোর নাকি বাইক চালাতে ভয় করে। কেমন বয়ফ্রেন্ড রে তুই? ভয় করে না, কিন্তু ড্রাইভ করলে তো তোর দিকে তাকাতেই পারবো না। আর আমি যাতায়াতের সময় তো ফোনে একটু কবিতা লিখি, একটু গান শুনি। সবই করবি, শুধু আমায় একটু স্পেশাল ফিল করাতে পারবি না। আমি রাগ করলেও তুই চুপ করে থাকিস, ঝগড়াই করিস না। আমার কোনো কথায় কিছু ফিলই হয় না তোর। তোর রাগগুলোও আমার কাছে অনেক আপন মনে হয় জানিস। তোকে বোঝার জন্য, জানার জন্য তোর সঙ্গে ঝগড়া করার কোনো প্রয়োজন আমার নেই। ধুর, তুই একদম আমার মতো না, একেবারে আলাদা। আরে বাবা হ্যাঁ, আমি আলাদা বলেই তো তোকে এত ভালোবাসি। কি বললি? হ্যাঁ, না হলে তো এমনি নর্মাল হলে তোকে তো। ওই দেখলে ঝগড়া থেকে একেবারে মারপিট লেগে গেল। শেষে হাল ছাড়লো মল্লারি। না, একে বোঝানো সম্ভব নয়। কিরকম যেন কাকু কাকু হাব ভাব করে। কবে যে একটু পরিবর্তন আসবে ভগবানই জানে। কলেজ ক্যান্টিনের কোণার টেবিলে বসে আছে মল্লারি আর মৌমিতা। দুজনের সামনেই ঠান্ডা কফি। গল্প করতে করতে কখন যে ঠান্ডা হয়ে গেছে খেয়ালই নেই। চারপাশে কলেজ লাইফের চেনা কোলাহল। মৌমিতা মন্দারমণি ট্রিপ নিয়ে এক্সাইটেড, আর মল্লারির মুখে এক রাশ দোটানা। তুই তো যাচ্ছিস না নিশ্চয়ই? মানে তোর ওই ভালো ছেলে বয়ফ্রেন্ড, সে তো যাবে না, আর তুই ওর কথা ছাড়া এক পাও নড়বি না। তুই ওকে ভুল বুঝছিস রে। ও তো আমাকে কোনো কিছুতেই না বলে না। না বলে না? তাহলে তোর যাওয়ার প্ল্যানগুলো সব বাতিল হয়ে যায় কি করে? ও কিছু বলে না ঠিকই, কিন্তু এমন ভাবে সবকিছু বোঝায় যে শেষে আমি নিজেই ভাবি যেটা করতে যাচ্ছি সেটা বোধহয় ঠিক না। মানে কথার জালে জড়িয়ে ফেলে। একেবারে এক একটা যুক্তি এমন দেয় না যে আমি ঠিক ভুল প্রমাণিত হয়ে যাই। উফ, এইরকম প্রেমিক অসহ্য। পার্টিতে যায় না, একটা সেলফি তোলে না, গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে খালি প্রকৃতির ছবি। এমনকি তোদের দুজনেরও কোনো ছবি নেই। আর বাইকে ঘোরা সে তো স্বপ্ন। একদম আমাদের মতো না কৃষ্ণেন্দু। এই এটা করো না, ওখানে যেও না, ওইটা ঠিক না, পুরো বাবা বাবা মেন্টালিটি। একটা বাবা তো আমার আছেই, তার ওপর আবার আর একটা ভার্সন 2। আর সবচেয়ে বড় কথা কি জানিস, আমার মা সব সময় ওর পক্ষেই কথা বলে। আমি তো মাঝে মাঝে বুঝতেই পারি না মা আমার না কৃষ্ণেন্দুর। তুই এক্কেবারে ফেসে গেছিস রে। এই বয়সটা যেখানে সবাই উড়ে বেড়াচ্ছে, লাইফটা এনজয় করছে, নাচ গান, ট্রিপ, ড্রামা, রাত জেগে চ্যাট, ফিল্মি প্রেম, কত ইন্টারেস্টিং লাইফ। আর তুই সেখানে বসে আছিস ধুতি পাঞ্জাবি মার্কা প্রেমিকের আদর্শ বান্ধবী হয়ে। না সেলফি, না রিলস, না বাইক। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে তুই যে প্রেম করছিস তার কোনো উল্লেখই নেই। আর কৃষ্ণেন্দু কি সব প্রকৃতির ছবি, কবিতার লাইন, রবি ঠাকুরের নাটকের টিকিট সেই সাদা কালোতেই আটকে আছে। এক্কেবারে ব্যাকডেটেড। সত্যি বলছি মল্লারি, তোর মতো মেয়ের যে এমন স্লো মোশন স্যাড প্রেম হবে স্বপ্নেও ভাবিনি। তুই অনেক বেশি ডিজার্ভ করিস রে। মৌমিতার কথার কোনো উত্তর দিতে পারেনি মল্লারি। বারবার মনে হয়েছে কোথাও যেন মৌমিতা ঠিক কথাই বলেছে, যেন ওর লাইফটা কেমন একটা পানসে হয়ে যাচ্ছে। কৃষ্ণেন্দু যেন দিন দিন আরো সিরিয়াস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও রোম্যান্টিক সুন্দর সুন্দর কবিতা লেখে, ওকে পাঠায়, কমপ্লিমেন্ট দেয়, কিন্তু সবটাই কেমন আড়ালে, লুকিয়ে, সবার সামনে কোনো প্রকাশ নেই। ওর চোখের দিকে তাকালেই মল্লারি বুঝতে পারে কতটা ওকে ভালোবাসে কৃষ্ণেন্দু।
কিন্তু সেটা তো শুধু ও জানে, আর 5 জন তো জানতে পারছে না। সবাই তো বুঝতেই পারছে না কৃষ্ণেন্দুকে। হ্যালো, কি রে এত রাতে ফোন, কি ব্যাপার? আমি মন্দারমণি যাচ্ছি, তুই আসবি না জানি, আর আমাকে যেতে বারণও করবি না, তবু ভাবলাম আগে থেকে জানিয়ে রাখি। আচ্ছা বেশ বেশ, তোর মনের মতো হলে যা, আমি তো তোকে কোনোদিন আটকে রাখিনি। হ্যাঁ সেটাই তো, তুই আটকে রাখিস না তো, তুই তো মুক্তির প্রতীক। তোর যুক্তি শুনে শুনে আমি নিজেই নিজেকে আটকে ফেলি, আর তুই ভাবিস বাহ, আমার প্রেমিকা আর আমি দুজনেই কি সুন্দর স্বাধীন। তোর আজ কিছু হয়েছে তাই না? কেউ কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি, আর যদি কেউ কিছু বলেও থাকে সেটা তো খুব ভুল কিছু বলেনি। তা কি বলেছে মৌমিতা? শুধু মৌমিতা কেন, সবাই বলে তুই তুই বড্ড সেকেলে, কিরকম দাদু দাদু টাইপ। আমি কিছুতেই পাল্টাতে পারলাম না তোকে। দেখ, তুই যে আমায় ভালোবাসিস সেটা আমি বুঝি, কিন্তু সবাই তো সেটা বোঝে না। তোর ভালোবাসা শুধু তোর চোখে, কথায় আর কাব্যে, সবার সামনে কিচ্ছু নেই। রাস্তায় আমার হাত ধরতেও তোর লজ্জা করে, কিন্তু আমি চাই সবাই জানুক। আমি চাই তুই একবার অন্তত সবার সামনে বলতে পারিস, এই মেয়েটাই তোর সবকিছু। কি চাইছিস মন? যা আমার তাই নিয়ে আমি সবার সামনে যুদ্ধ করি। আমার ভালোবাসা, আমার অনুভূতি সবটাই তো আমার ব্যক্তিগত, সেটা বাজারি করতে যাব কেন? আর আমি তো তোর কাছে খোলা খাতা, কিন্তু বাকিদের কাছে কেন প্রকাশ করব বলতো? সেটা তো একান্তভাবেই আমার মনের খবর। কেন আমার ভালোবাসার প্রমাণ দেব আমি? তুই তো বুঝিস, তুই তো জানিস আমার কাছে এইটুকুই যথেষ্ট। আমি তো তোকে জিতে ফেলেছি, তাও অনেকদিন আগেই। সবার সামনে সেটা জানাতে যাব কেন? তুই কোনোদিন বুঝবি না কৃষ্ণেন্দু, সবকিছু জিতেও একটা মেয়ে কিভাবে হেরে যায় তুই বুঝবি না। ফোনটা কেটে দেয় মল্লারি। কল ব্যাক করে কৃষ্ণেন্দু, কিন্তু সুইচ অফ হয়ে যায়। মেয়ের অভিমান হয়েছে, ভাঙানোর দায়িত্ব কৃষ্ণেন্দুর, আর সেটা কিভাবে ভাঙবে ভালোই জানেও। এখন সবার সামনে দাঁড়িয়ে নিজের ফিলিংসের কথা বলতে হবে। হায় ভগবান, এ কি পরীক্ষায় ফেললে কৃষ্ণেন্দুকে। চুপচাপ বসে আছে মল্লারি। পায়ের কাছে ঢেউ এসে হালকা ছুঁয়ে যাচ্ছে, আবার ফিরেও যাচ্ছে নিজের মতো। ভোরবেলার এই সমুদ্র সৈকত বড্ড পছন্দ ওর। দেখতে দেখতে কতক্ষণ কেটেও গেছে জানে না। এই 2 দিনের মন্দারমণি ট্রিপ যেন অনেক যুদ্ধ জিতে পাওয়া শান্তির মতো। এই 2টো দিন এখানে আসার জন্য বাড়িতে রীতিমতো তুমুল অশান্তি করতে হয়েছে। বাবা মা কিছুতেই রাজি হচ্ছিল না, আর যখন শুনল কৃষ্ণেন্দুও যাচ্ছে না, তখন তো আরো চিৎকার, আরো সন্দেহ। শেষমেশ মৌমিতার মা নিজে ফোন করে বুঝিয়ে বললেন। তখন একটু একটু করে মা বাবা রাজি হলো। তবে এখানে আসার আগের দিন কৃষ্ণেন্দু এসেছিল বেশ কিছু স্ন্যাক্স আর পছন্দের চকলেট নিয়ে। তুই যাবি না জানতাম, কিন্তু আবার বাবা মাকেও রাজি করিয়ে দিবি, এটা তো আমি ভাবতেও পারিনি। তোর যেতে মন চাইছিল, তোর বাবা মা না করছিলেন, আমি শুধু সাহায্য করলাম। তুই যা চাস সেটাই যাতে পাস, আমি তো সেই চেষ্টাই করেছি। তুই জানিস আমি কি চাই? আমি চাই তুই একবার বলিস, তুই গেলে আমার মন খারাপ লাগবে। মন, যাস না আমায় ছেড়ে, এটুকুই শুনতে চেয়েছিলাম কৃষ্ণ। আমি জানি তুই যাবি, তাই থামানোর অভিনয় বেকার বেকার করিনি। হ্যাঁ তাই তো, আর তাছাড়া আমাকে আটকালে তোর রোম্যান্টিক ইমেজ, পারফেক্ট বয়ফ্রেন্ড তকমাটা নষ্ট হয়ে যেত না। তুই আমাকে ভালোবাসিস আমি জানি, কিন্তু কাব্যিক ভালোবাসা দিয়ে তো আর সম্পর্ক চলে না, সবাই দেখেও না আর বোঝেও না। এই শোন, সবাই এর কথা বাদ দে, তুই বুঝিস তো।
হ্যাঁ, তাই তো লড়াই করছি, তোর সাথেই রয়েছি। আরে বাবা, খুব ভালোবাসি তোকে, তোর জন্য সব কিছু করতে পারি। যদি বলিস সবাই এর সামনে না হয় চিৎকার করে বলবো ভালোবাসি, খুব ভালোবাসি। ড্রামা। আরে বাবা, ড্রামা নয়, শুধু তুই আমার পাশে থাকিস, ভুল বুঝে সরে যাস না প্লিজ। কোনো ক্রমে কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল কৃষ্ণেন্দু। দুফোঁটা উষ্ণ জল চোখ থেকে ঝরে পড়েছিল মল্লারির। ছেলেটা ভাঙবে তবু মচকাবে না, কিছুতেই বলবে না যাস না আমাকে ছেড়ে। গতকাল গুড মর্নিং মেসেজটা পেয়েছিল, ও পৌঁছে গেছে সেটুকু খবরও দিয়েছিল। তারপর থেকে একবারও ফোন করেনি কৃষ্ণেন্দু। মল্লারিও ভেবেছে কৃষ্ণেন্দু ফোন না করলে ও কৃষ্ণেন্দুকে ফোন করবে না। এক মনে কৃষ্ণেন্দুর কথা ভাবতে ভাবতেই সমুদ্রের দিকে তাকিয়ে বসেছিল মল্লারি। এই যে একা বসে আছো কেন? বাকিরা কোথায়? গলার শব্দটা পেয়েই চমকে উঠেছিল ও। রাহুল ওদের সঙ্গেই এসেছে, মৌমিতার স্কুলের বন্ধু। ওর মতো রাহুলও একাই এসেছে। ওরা তো সবাই ওদিকটায় গেছে, আমি আসলে একটু একা থাকতে চেয়েছিলাম। বুঝলাম। তবে জানো, সমুদ্র একা একা বসে থাকলে অনেক কিছু জিজ্ঞেস করে। তাই নাকি? হ্যাঁ, যেমন এখন সমুদ্র ভাবছে এই মেয়েটা এত চুপচাপ কেন। বাকি সবাই তো হই হুল্লোড় করছে, একমাত্র এরই মুখ ভার। তুমি সবসময় এরকম ভাবেই কথা বলো? না না, সব সময় না, কিন্তু যার মুখে রাগ, অভিমান, মন খারাপ সব একসাথে দেখা দেয় তাকে একটু হাসাতে ইচ্ছা করে। বাহ, বেশ গুছিয়ে কথা বলো তো তুমি। আর তুমি খুব মিষ্টি, আর এরকম মিষ্টি মুখের মেয়েকে মন খারাপ করে বসে থাকা মানায় না। কি করব, সবাই তো নিজেদের মতো ব্যস্ত। তুমি চাইলে আমরা একটু হাঁটতে পারি, না চাইলে আমি এখানে চুপচাপ বসে থাকতে পারি তোমার পাশে। হাঁটবে? আচ্ছা চলো। সমুদ্রের পার ঘেঁষে ধীরে ধীরে হাঁটতে শুরু করে মল্লারি আর রাহুল। প্রথমে বেশ কিছুটা অচেনা, কিন্তু হেঁটে যেতে যেতে যেন অচেনা দেওয়ালগুলো একে একে ভেঙে যেতে থাকে। হাওয়ার সঙ্গে মিশে যেতে থাকে কথার পর কথা। কথা হয় দুজনের পরিবার নিয়ে, পড়াশোনার চাপ নিয়ে, ভবিষ্যতের ছোট ছোট স্বপ্ন আর ভাবনা নিয়ে। রাহুল খুব সহজভাবেই মল্লারির কথা শোনে, তেমনি নিজের কথাও বলে। একটু একটু করে যেন একটা বন্ধুত্বের স্পষ্ট রেখা আঁকা হতে থাকে ওদের মাঝে। অচেনা একজন মানুষ, কিন্তু তবুও তার কথায় কোথাও একটা শান্তি, স্বস্তি খুঁজে পায় মল্লারি, যার সঙ্গে কোনো কিছু না ভেবেই নিজের মনের কথা বলা যায়। কিছুটা স্বাভাবিক হতে শুরু করে মল্লারি। এমন একটা বন্ধু এই সময় ওর পাশে সত্যিই দরকার ছিল। আরে কেটিএম, দেখো দেখো, উফ কি দারুণ দেখতে, তাই না? আজ সকাল থেকেই নিজের বাইকটা ভীষণ মিস করছি জানো। এখানে বাইক থাকলে অনেকগুলো জায়গায় ঘুরে আসা যেত। তুমি বাইক চালাও? চালাই মানে, বাইক ছাড়া আমি কল্পনা করতে পারি না। বৃষ্টি, হাইওয়ে আর মিউজিক, জিন্দেগি হো তো এসি। সেম টু সেম। আমিও বাইক চালাতে পারি না, কিন্তু বাইকে বসে বৃষ্টির মধ্যে এক্সপ্লোর করতে আমার দারুণ লাগে। একবার জানো তো, বাপির সঙ্গে বাইকের রিসর্টে গিয়েছিলাম। বাইকে বসে তো পুরো ভিজে গিয়েছিলাম। ফোন বাঁচাতে পারিনি ঠিকই, কিন্তু রিলসটা দারুণ উঠেছিল। রিল বানাও? হ্যাঁ, আমার সোশ্যাল মিডিয়াতে তো রিলে ভর্তি, তুমি দেখলে অবাক হয়ে যাবে। আমি জানতাম তুমি একদম আমার মতো। এবার তুমি বলো, সিনেমা পছন্দ তোমার? আমি সাউথের মুভিগুলোর বিশাল ফ্যান। কেজিএফ, পুষ্পা, বিক্রম সবই দেখা শেষ। ওএমজি, তুমি তো একেবারে আমার টাইপ। আমি তো একা একা বসে 3 ঘন্টা সাউথের মুভি দেখি, তারপর এমন ভাব নিয়ে ঘুরি যেন আমি রকি ভাই। আর ফুড, আমি কিন্তু স্ট্রিট ফুড ছাড়া টিকে থাকতে পারি না। হ্যাঁ,
আমিও ভালোবাসি, তবে আইসক্রিম খেতে আমি সব থেকে বেশি ভালোবাসি। তাহলে চলো এই আনন্দে একটা করে আইসক্রিম খাই। আমি খাবো কিন্তু। বিচের নরম বালির ওপর দৌড়ে দৌড়ে একেবারে নাচতে নাচতে ঘুরতে থাকলো ওরা। আইসক্রিম খেলো, চকলেট খেলো, আরো কত কি। মাঝে মাঝেই একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকলো, যেন কত দিনের বন্ধুত্ব ওদের। কিছুক্ষণের মধ্যেই রাহুল হলো ক্যামেরাম্যান আর মল্লারি হলো মডেল। নানান রকম পোজ দিয়ে শুরু হলো ফটোশুট। তারপর রোদটা যাই একটু নরম হলো, ঠিক হলো বাইকে ঘোরা হবে আজ বিকেলে। একটা বাইক রেন্ট নেওয়া হবে, আর তারপর দুজনে মিলে ঘুরে দেখবে আশপাশটা। সামনের রাস্তা, সাগর পার, ফাঁকা বিচ, সব যেন ওদের ডাকছে। ওদের বাকি বন্ধুরাও সবাই নিজেদের মতো ব্যস্ত। কেউ তাদের প্রিয় মানুষের সঙ্গে সেলফি তুলছে, কেউ বনফায়ারের প্ল্যান করছে। সবাই মোটামুটি কাপল, তাই মল্লারির একটু অসুবিধাই হচ্ছিল। এখন রাহুলকে পেয়ে মনে হচ্ছে এই ট্রিপটাও ভালোই এনজয় করতে পারবে। হাতে তো সময় অল্প, আজকের বিকেলটা রাতটা, কাল সকালেই ট্রেন, ফিরে যাওয়া আবার সেই চেনা গণ্ডিতে। তাই আজকে কোনো হিসেব নেই, দায়িত্ব নেই, দিনটা শুধুমাত্রই নিজেদের জন্য। বাইকে বেরোনোর আগে দুজনেই ঠিক করলো একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেওয়া যাক। তাই হোটেলের দিকে রওনা হলো। কি দারুণ পকোড়াগুলো না? হ্যাঁ সত্যি অসাধারণ। কি মাছের পকোড়াগুলো বলো তো? কি জানি, লোকাল কোনো মাছ হবে। তাই হবে হয়তো। খুব টেস্টি কিন্তু, সত্যি আজকে কিন্তু দারুণ মজা হলো। হ্যাঁ দারুণ মজা হলো। আর ওরা দুজন গল্পে এতটাই মশগুল ছিল যে চারপাশে কে আছে কে নেই সেটা যেন একেবারেই দেখতে পাচ্ছিল না। হাসতে হাসতে ঠাট্টা করতে করতে রিসেপশন পেরিয়ে যখন লিফটের কাছে এসে দাঁড়ালো, ঠিক তখনই মন, পেছন থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ। শান্ত অথচ স্পষ্ট গলা। কি রে মন? মল্লারির পা যেন হঠাৎই জমে গেল, বুকটা কেঁপে উঠল মল্লারির। ততক্ষণে মানুষটা একেবারে সামনে এসে দাঁড়িয়েছে ওর। কৃষ্ণ? তোর ফোন কোথায়? এতবার কল করছি, সুইচ অফ বলছে। আমি তো একেবারে টেনশনে পড়ে গিয়েছিলাম। মৌমিতাকে ফোন করলাম, ও বলল ও কিছু জানে না। আসলে মানে ফোনটায় চার্জ ছিল না, তাই বোধহয়। তাই বলে এভাবে অফ করে রেখে দিবি? দেখ তো, একবার নিজে দেখ কাকিমা কতবার ফোন করেছে। আমিও ফোন করেছি অনেকবার। তুই এখানে? হ্যাঁ, ভাবলাম তোকে একটু সারপ্রাইজ দিই। আসার আগে চোখ দুটো যেভাবে ছলছল করছিল, ভাবলাম হয়তো এখানেও মুখ গোমড়া করে ঘুরছিস। তারপর হঠাৎ করেই পাশে দাঁড়িয়ে থাকা রাহুলকে একবার ভালো করে দেখে নিয়ে কৃষ্ণেন্দু আবারও বলল, তবে মনে হচ্ছে আমি ভুল ভেবেছিলাম। তুই তো বেশ ভালোই এনজয় করছিস। ওদের কথার মাঝখানে প্রথমে ঢুকতে চায়নি রাহুল। তারপর খানিকটা ইতস্তত করে ও বলল, হাই, আমি রাহুল, মোল্লারির নতুন বন্ধু। মানে এই ট্রিপে আলাপ। ও আচ্ছা, ওটা মোল্লারি নয়, মল্লারি, একটা রাগের নাম। হ্যাঁ 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 ঠিক আছে। বলছি কৃষ্ণেন্দু, ও হলো রাহুল, আর রাহুল ও হলো কৃষ্ণেন্দু, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ও বাহ, ভালোই হলো তুমিও এসে গেলে। আমরা বাইক রাইডে বেরোবো, চাইলে তুমিও আমাদের জয়েন করতে পারো। ওহো, আমি তো বাইক চালাতে পারি না ভাই। নৌকো বিহার হলে ডেকে নিও। সিরিয়াসলি, তুমি বাইক চালাতে পারো না? প্রথম দেখাতেই ছেলেটাকে এক্কেবারে ভালো লাগেনি কৃষ্ণেন্দুর। তাই তাকে খুব একটা পাত্তা না দিয়ে মল্লারির মুখের দিকে তাকিয়ে ও বলল, তুই লাঞ্চ করেছিস? না মানে খিদে নেই একদম। সকাল থেকে যা স্ট্রিট ফুড খেয়েছি, ওরে বাবারে। আচ্ছা, দুপুর বেলা না খেয়ে এসব উল্টোপাল্টা খেলে শরীর খারাপ করবে তোর, জানিস তো। চল
একটুখানি খেয়ে নিবি? এখন? এখন চল। ঠিক আছে ঠিক আছে, তোমরা তাহলে যাও। মল্লারি, সন্ধেবেলা বেরোচ্ছি তো। না মানে আমি আমি তোমাকে পরে কল করে বলি। এমা, পরে কেন? আরে বাবা, তোর যদি ইচ্ছে করে যা না, ঘুরে আয়। আমি বাইক চালাতে পারি না বলে কি তোরা এনজয় করবি না? আর তাছাড়া আমার তো এখানে আসার কথাই ছিল না, হঠাৎ করে কাবাব মে হাড্ডি। রাহুল, সরি, আমি তোমার সঙ্গে বেরোতে পারবো না। তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। কথাগুলো বলেই আর দাঁড়ালো না মল্লারি। ওদের পাশ কাটিয়ে বেরিয়ে গেল হোটেলের বাইরে। খানিকটা অবাক চোখে তাকিয়ে রইল রাহুল। অল্প একটু হাসলো কৃষ্ণেন্দু। সমুদ্রের দিকে মুখ করে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়েছিল মল্লারি। বাতাসে ওর চুলগুলো উড়ে যাচ্ছিল এলোমেলো ভাবে, ঠোঁটগুলো কেঁপে উঠছিল মাঝে মাঝে, যেন গলা পর্যন্ত জমে আছে অভিমান। হঠাৎ পিছন থেকে নিঃশব্দে এসে ওকে জড়িয়ে ধরল কৃষ্ণেন্দু। তারপর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ধীরে ধীরে বলল, তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে প্রেম কুসুমের মধু সৌরভে, তোমারে ভুলাবো হে। প্লিজ কৃষ্ণেন্দু, আমার ভালো লাগছে না। যা, কবিতাটা কমপ্লিট করতে দিলি না। রবি ঠাকুর রাগ করবে, পাপ দেবে। চুপ কর, ভালো লাগছে না আমার। তুই রাগ অভিমান যাই করিস, তবু তুই আমার পৃথিবী মল্লারি। এবার এক ঝটকায় ওকে দূরে সরিয়ে দিল মল্লারি। তারপর বলল, কেন বিরক্ত করছিস? আর পাবলিক প্লেসে তোর হাত ধরতে সমস্যা, আর হঠাৎ এত গায়ে পড়ছিস আজকে? তোর অভিমান হয়েছে তাই? তাই আমার মান ভাঙাতে মন্দারমণি চলে এলি। তোর ধনুক ভাঙা পনের কি হলো তাহলে? বিয়ের আগে একসঙ্গে কোথাও যাব না, কোথাও রাত কাটাবো না, তার কি হবে? মধ্যরাতের একটা বাস আছে, ওটাতেই ফিরে যাব। কাল তো কলেজ আছে রে। বাহ, দারুণ, ব্রাভো। তা কি দেখাতে এসেছিলি এখানে? তুই আমাকে নিয়ে খুব সিরিয়াস? এত চিন্তা যে আমাকে দেখার জন্য মন্দারমণি চলে এলি? নাকি দেখতে এসেছিলি আমি এখানে একা একা কি করছি? আরে ধুর, না না, তুই ভুল করছিস। আমি তো শুধু তোর মন ভালো করার জন্য। মিথ্যে কথা বলিস না কৃষ্ণেন্দু, বল কেন এসেছিস? আমি একা এসেছি না অন্য কারোর সঙ্গে এসেছি সেটা দেখার জন্য? নাকি মা পাঠিয়েছে তোকে স্পাইগিরি করার জন্য? কি বলছিস এসব? এত রাগ আমার উপর? আচ্ছা নে, এই আমি কান ধরছি। বল তাহলে, ওঠ বসো করি নাকি? এই এক নাটক করছিস তুই, বুঝতে পারছিস না আমার ভালো লাগছে না? মল্লারি, আজ এমন একটা সুন্দর দিনে তুই এভাবে আমার সঙ্গে কথা বলছিস কেন? আজকে কি কি এমন স্পেশাল দিন? আজ তুই আর আমি একসঙ্গে প্রথমবার সমুদ্র দেখছি, বাড়ি থেকে এত দূরে। তুই আর আমি একসঙ্গে পাশাপাশি। বল, আজকের দিনটা স্পেশাল হলো কিনা? না, আমার কাছে স্পেশাল নয়। কেন এলি তুই? আমি একা একা একটু নিজের মতো কাটাতে চেয়েছিলাম, সেইখানেও তুই চলে এলি। আশ্চর্য, তুই তো চেয়েছিলি আমি তোর সঙ্গে আসি। এখন আমি তোকে সারপ্রাইজ দেব বলে চলে এলাম, আর তুই। দেয়া হয়েছে তো, সারপ্রাইজ দেওয়া হয়ে গেছে। এবার প্লিজ তুই চলে যা। তুই এসে আমার গোটা দিনটা বরবাদ করে দিলি, আমার সন্ধেটা মাটি করে দিলি। আমি আমি ভেবেছিলাম আজকে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তোর বাইক রাইডে যাওয়া হয়নি, পার্টি করা হয়নি, তাই রাগ করছিস, তাই তো? মুখটা ঘুরিয়ে নিল মল্লারি। দু চোখে টলমল করছে জল। রাগে অভিমানে নিজের সবচেয়ে প্রিয় মানুষটার সঙ্গে কি রকম ব্যবহার করছে সেটা হয়তো বুঝতেই পারছে না। খুব বেশি লেট হয়নি মল্লারি, সবেমাত্র 6:30। এখনো গোটা রাত পড়ে আছে। তুই যা, বন্ধুদের সঙ্গে এনজয় কর, আমি তোকে বিরক্ত করব না। সবটা ভেস্তে দিয়ে এখন জ্ঞান দিচ্ছে। কৃষ্ণেন্দু ধীরে ধীরে এগিয়ে গেল মল্লারির দিকে। তারপর ওর গাল দুটো ধরে ওকে ফেরালো নিজের দিকে। চোখে চোখ রেখে বলল, কি চাও তুমি মন? আমি তোমাকে আর বিরক্ত না করি, এই তো? তোমার আনন্দে, তোমার হাসিতে আর ভাগ না বসাই, তাই তো?
আজ পর্যন্ত তুমি যা চেয়েছো আমি তাই করেছি। তোমার হাসির মধ্যেই নিজের সব খুশি খুঁজে নিয়েছি। সব সময় তোমার সমস্যাকে নিজের ভেবে তোমাকে আগলে রেখেছি। হ্যাঁ, আমি তোমার মতো মত প্রকাশ করতে পারি না, তোমার মতো রাগ দেখাতে অভিমান করতেও পারি না। আসলে নিজেকে তোমার থেকে আলাদা ভাবিনি তো কখনো। নিজের উপর মানুষ যেমন রাগ করে থাকতে পারে না, আমিও তোমার উপর অভিমান করতে পারি না। তোমার খুশিতেই আমি খুশি মন। তবে আজ মনে হচ্ছে আমি অনেক চেষ্টা করেও তোমার মনের মতো হতে পারিনি। তুমি যদি মনের মতো কাউকে পাও, তার সঙ্গে ভালো থাকো, আমি সত্যি বলছি আমি তোমাকে বিরক্ত করব না। সরে যাব তোমার জীবন থেকে নিঃশব্দে। এগিয়ে এসে মল্লারির কপালে স্নেহের পরশ এঁকে দিল কৃষ্ণেন্দু। তারপরে আর একটাও কথা না বলে হাঁটতে শুরু করলো বিপরীত দিকে। এতক্ষণ কি বলে গেল কৃষ্ণেন্দু সেটাই বোঝার চেষ্টা করছিল মল্লারি। পা দুটো অবশ হয়ে এলো ওর। কৃষ্ণেন্দু যে এরকম কিছু করতে পারে তা তো ওর কল্পনার অতীত। ধপ করে বালির উপরেই বসে পড়ল। ছুটে যেতে পারল না কৃষ্ণেন্দুর কাছে, ওকে আটকাতে পারল না। এতটা ভুল বুঝলো ওকে কৃষ্ণেন্দু। ও তো শুধু রাগ করেছে, অভিমান করেছে, আর এরকম তো এর আগে কত করেছে। ওর মান ভাঙিয়েছে কৃষ্ণেন্দু, কিন্তু আজ কি এমন হলো? এভাবে কেন চলে গেল? আর ওর চাওয়াগুলো, সেগুলো কি সত্যিই অতিরিক্ত? ভালোবাসলে এই চাওয়াগুলো কি স্বাভাবিক নয়? হঠাৎ মল্লারির ফোনে শব্দ করে ঢুকলো একটা মেসেজ। কাঁপতে থাকা আঙুলে ফোনটা হাতে তুলে নিল ও। স্ক্রিনে ভেসে উঠল রাহুলের নাম। আমাদের তোলা সেলফিগুলো কি সুন্দর এসেছে। আমি কি এগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি? বুকের ভেতরটা কেমন যেন অস্থির হয়ে উঠল ওর। চোখ দুটো জ্বলে উঠল। কি ভাবে কৃষ্ণেন্দু? ও এত ফেলনা? ওকে এখানে একা রেখে যা খুশি তাই বলে দিয়ে চলে গেল। এরপর তো বাড়ি ফিরলে আবার ক্ষমা চাওয়ার জন্য ঘুরঘুর করবে। না, কিছুতেই আর ক্ষমা করবে না, দেখিয়ে দেবে ওকে ছাড়াও কত আনন্দে থাকতে পারে মল্লারি, কতখানি এনজয় করতে পারে লাইফ। চটপট ও টাইপ করলো, শিওর, আর আমাকে ট্যাগ করতে ভুলো না। হালকা হাসি খেলে গেল মল্লারির মুখে। কৃষ্ণেন্দু, এত সহজ নাকি মল্লারির মন খারাপ করিয়ে দেওয়া? এবার দেখ না কেমন লাগে, দেখ। রাগের মাথায় একেবারে একটা ছেলে মানুষই করে ফেললো মল্লারি। বুঝতেও পারলো না এই একটা সামান্য কাজে কৃষ্ণেন্দুকে ও আরো কতটা নিজের থেকে দূরে সরিয়ে দিল। যে মানুষটাকে ছাড়া একটা দিনও কাটতো না মল্লারি, তাকে না দেখে কি করে যে দিনের পর দিন কাটাবে সেই মুহূর্তে কথাটা মাথাতেই এলো না। আসলে যে সব সময় কাছে থাকে সে দূরে গেলে তবেই তো তার মর্মটা বোঝা যায়, তাই না? এতদিন যত অভিমান করেছে সবটাই নিজের কাঁধে নিয়ে ওর মান ভাঙিয়েছে কৃষ্ণেন্দু। কিন্তু আজ অভিমানী কৃষ্ণেন্দুর মান ভাঙাতে পারবে কি মল্লারি? নাকি এই সামান্য ভুল বোঝাবুঝিতে শেষ হয়ে যাবে ওদের সম্পর্ক? ফেরার ট্রেনে জানলার ধারে বসেছিল মল্লারি। বাইরের দিকটা কেমন যেন চুপচাপ। মেঘলা আকাশ আর ছোট ছোট গ্রামের ঝাপসা ছবি ফুটে উঠছে জানলার কাঁচে। পাশের সিটে এক অচেনা ভদ্রমহিলা বসে চুপচাপ। সামনের ডান দিকে বসে আছে এক নবদম্পতি। তাদের দিকেই চোখটা গেল মল্লারির। মেয়েটা ছেলেটার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এমন দৃশ্য দেখে না চাইতেও বুকের ভেতরটা কেমন যেন টনটন করে উঠল মল্লারির। মনে পড়ে গেল কৃষ্ণেন্দুর কথা। গতকাল যা ইচ্ছা তাই বলে চলে গেল। তারপর আর একটাও ফোনও করলো না, একটা মেসেজও করলো না। মল্লারি তো জানেই না
ঠিকমতো বাড়ি পৌঁছেছে কিনা এইটুকু খবর দেওয়ার প্রয়োজন বোধ করেনি। অভিমান হচ্ছিল খুব, কিন্তু সামনে বসে থাকা কাপেলটাকে দেখেই ওর মনে পড়ে গেল 2 বছর আগে ওদের সেই শান্তিনিকেতন যাওয়ার দিনটার কথা। তখন ওরা সদ্য প্রেমে পড়েছে। মনের মধ্যে সব সময় একটা অন্যরকম অনুভূতি। যদিও নিজের ফিলিংস খুব একটা জাহির করতো না কৃষ্ণেন্দু, খানিকটা বড়দের মতোই জ্ঞান দিত সব সময়। বাবা মায়েরা সামনে বসেছিল, ওরা দুজন পিছনের সিটে। ট্রেন চলছিল নিজের গতিতে। হঠাৎ করেই মল্লারির বাঁ কানটা নিজের ডান হাত দিয়ে টেনে একেবারে নিজের কাঁধের ওপর শুইয়ে দিল কৃষ্ণেন্দু। তারপর বেশ গম্ভীর গলায় বলল, আরে ঘুমিয়ে পড়, অনেক সকালে উঠেছিস। কি কি করছিসটা কি? আমি জানলার ধারে বসেছি, বাইরের সুন্দর দৃশ্য দেখবো, ঘুমাবো না আমি। সিনারি কালও দেখতে পাবি, এখন একটু চোখ বন্ধ কর। এই কি হচ্ছে সব? হঠাৎ হঠাৎ তো দরদ দেখাচ্ছিস কেন? ওই ছেলেটা সামনের সিট থেকে তোকে হাঁ করে দেখে যাচ্ছে, আমার ভালো লাগছে না কিন্তু। আচ্ছা, তাই আমার মাথা নিজের কাঁধে টেনে নিলি। আমাকে কি লুকিয়ে রাখতে চাইছিস? আরে ধর, লুকিয়ে রাখতে চাইবো কেন? কিন্তু কেউ তোকে ওভাবে গিলে খাচ্ছে, সেটা সামনে বসে মেনে নেব হয়? তাই আমি তো তোর দিকে ঠিক করে তাকাতেও ভয় পাই অনেক সময়। তুই না একেবারে পাগল। আচ্ছা, এত সুন্দর করে সাজলে লোকে তো একটু তাকাবেই। সাজটা তো আমার জন্য ছিল, সবাই দেখুক সেটা কিন্তু আমি চাইছি না। ওরে বাবা, তুই এত পজিটিভ, দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারিস না। খুব পারি, বিয়েটা হতে দে না, মাছ কিনে ভেজে কাঁটা বেছে তোকে খাইয়ে দেব। এত তাড়াতাড়ি তুই বিয়ের স্বপ্ন দেখছিস? শোন, দিল্লি বহুদূর। ঠিকই বলেছিস, আমি হয়তো একটু বেশি ভেবে ফেলছি। সত্যি এখনো তো অনেক দেরি রে। কলেজ শেষ করব, চাকরি করব, তোর উপযুক্ত হব, তবে তো সবকিছু হবে নাকি? আর ততদিনে তুই যদি বেটার কাউকে পেয়ে যাস, আমায় কি আর পাত্তা দিবি বল? কত সুন্দর দেখতে তোকে, কত ট্যালেন্টেড, আর আমি দেখ ব্যাকডেটেড ক্যাবলাকান্ত। হতেই পারে। তা হ্যাঁ রে, এখন থেকেই খুঁজবো নাকি? তাহলে বল, ট্রেনের ওই ছেলেটা, ওকে দেখতো কিন্তু মন্দ নয়। হেসে লুটিয়ে পড়েছিল মল্লারি। খেয়াল করেনি কৃষ্ণেন্দুর শুকিয়ে যাওয়া মুখটা। যদি একবার তাকাতো তবে বুঝতে পারত এই সামান্য একটু মজা কৃষ্ণেন্দুর ভিতরটা কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। অতীত থেকে বাস্তবে ফিরে এলো মল্লারি। ট্রেনের জানলার কাঁচে চোখ রেখে বসে রইল চুপচাপ। বাইরের ছুটে চলা দৃশ্যের সঙ্গে তাল মিলিয়ে ওর মনের ভিতরটাও যেন এক রকম ভাবে অস্থির হয়ে উঠছে, কষ্টে আর এক রাশ অনিশ্চয়তায়। রাহুলের সঙ্গে সেই ছবি পোস্ট করাটা ছিল একটা অভিমানী প্রতিক্রিয়া, কিন্তু সেটা কৃষ্ণেন্দুর চোখে কি পড়েনি? পড়লে কি একটুও কষ্ট হয়নি ওর? হয়তো হয়েছে, কিন্তু তাই বলে ফোন করবে না। রাগ হচ্ছে মল্লারির, মন ভরে উঠছে প্রশ্নে। তবে কি কৃষ্ণেন্দু সত্যি সম্পর্কটা শেষ করে দিল? এত সহজ ছিল সবটা? বন্ধুত্ব, ভালোবাসা, যত্ন সবই কি এত ঠুনকো? বারবার ভেসে উঠতে থাকলো কৃষ্ণেন্দুর মুখটা। মল্লারির খিদে পেলে সবার আগে বুঝতে পারত কৃষ্ণ, মুখ দেখে বলে দিত শরীর খারাপ কিনা। একটুখানি মুখ ভার করে থাকলেই ঘন্টার পর ঘন্টা পাশে বসে থাকত, হাসাতো। সেই কৃষ্ণেন্দু আজ এই সামান্য বিষয়টা বুঝলো না। মল্লারির বুকটা ধক করে উঠল। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে যেন। কেমন একটা অপরাধবোধ, কেমন একটা অসম্পূর্ণতা গিলে ফেলছে ওকে ধীরে ধীরে। বিছানায় চুপচাপ শুয়ে আছে কৃষ্ণেন্দু, চোখ সিলিংয়ের দিকে স্থির। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বই। খাটের এক পাশে জামা কাপড় এলোমেলো ভাবে পড়ে আছে।
এভাবে অগোছালো অবস্থায় কৃষ্ণেন্দুকে সচরাচর দেখা যায় না। মন্দারমণি থেকে ফিরে এসে যেন নিজের ঘরটাকেই ও একটা কারাগার বানিয়ে ফেলেছে। নিঃশব্দ বন্ধ একটা ঘর, যেখানে বাইরের পৃথিবীর কোনো আওয়াজ ঢুকতে পারে না। সবকিছু যেন বদলে গেছে। একটা মানুষ, একটা সম্পর্ক ওর জীবনটাকে এতটাই জড়িয়ে ফেলেছিল যে আজ তার অনুপস্থিতিতে নিজের অস্তিত্বটাই নিষ্প্রয়োজন মনে হচ্ছে কৃষ্ণেন্দুর। ওর কেরিয়ার, স্বপ্ন সবই তো মল্লারীকে ঘিরেছিল। আজ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখে মনে হলো কেউ যেন বুকের ভেতর থেকে টেনে ছিঁড়ে নিচ্ছে হৃৎপিণ্ডটা। এত তাড়াতাড়ি সব ভুলে গেল মল্লারী? এতদিনের যত্ন, কেয়ার, ভালোবাসা সবই কি এত সহজে ভুলে যাওয়া যায়? এত দিনের সম্পর্কের জায়গা দখল করে নিল মাত্র দুদিনের বন্ধুত্ব। চোখ দিয়ে উষ্ণ জল গড়িয়ে পড়ল। ইচ্ছা করছিল একটা ফোন করে জিজ্ঞাসা করতে, কি এমন অপরাধ করেছিলাম আমি, যার জন্য এই শাস্তি? হঠাৎ মনে পড়ে গেল আজ তো ফেরার কথা ছিল। ঠিকঠাক ফিরেছে তো? অসুস্থ হলো না তো? ভাবনাগুলো মনে বারবার এলো কৃষ্ণেন্দুর। জোর করে থামিয়ে নিল নিজেকে। না, আর তো ভাবা চলবে না। এখন তো ভাবার কোনো অধিকারই নেই। মনটা আবার যেন ভার হয়ে গেল। তাহলে এবার কি করবে কৃষ্ণেন্দু? কাকে ঘিরে স্বপ্ন দেখবে? কাকে ভালোবেসে বাঁচবে? কার জন্য নিজেকে আবার গড়ে তুলবে? ভালোবাসা নিঃসন্দেহে সুন্দর, কিন্তু সেই ভালোবাসা যদি জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়, তাহলেই শুরু হয় ভাঙনের গল্প, ঠিক যেমনটা এখন কৃষ্ণেন্দুর জীবনে। এদিকে বাড়ি ফিরে আসার পর থেকেই কৃষ্ণেন্দুর ফোনের অপেক্ষায় ছিল মল্লারী। প্রথম দিনটা কেটেছে অস্থিরতায়, দ্বিতীয় দিনে মনকে বুঝিয়েছে হয়তো ব্যস্ত, না হয় বাবুর রাগ হয়েছে, ঠিক দিনের শেষে ফোন করবে। তবে তৃতীয় দিনেও যখন ফোনটা এলো না, তখন মনে অজানা একটা আশঙ্কা ঢুকে পড়ল চুপি চুপি। এদিকে অনলাইনও নেই কৃষ্ণেন্দু, সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্টও দিচ্ছে না। একবার ভাবলো কোনো কমন ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবে, তারপরেই মনে হলো না, যদি কোনোভাবে কৃষ্ণ জেনে যায় যে ওকে মিস করছে মল্লারী, তাহলে তো সারা জীবন লেকপুল করেই কাটিয়ে দেবে। এদিকে রাহুল ফোন করেই যাচ্ছে, দুদিন একটু চ্যাট করেছে, ব্যাস। আরে বাবা, তুই তো জানিস মল্লারীর তো কৃষ্ণেন্দু আছে, তাহলে কেন বারবার বিরক্ত করছিস? ছটফট করছে মল্লারী একজনের সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য, অথচ সেই মানুষটার পাত্তাই নেই। এদিকে ফোন করেই যাচ্ছে রাহুল। রাহুলের ফোনটা মল্লারী রিসিভ না করায় শেষ পর্যন্ত ফোন করে বসলো মৌমিতা। কিরে, কি হয়েছে তোর? তোকে রাহুল বেশ কিছুদিন ধরে কল করছে, তুই কল রিসিভ করছিস না? আমার ভালো লাগছে না কারোর সঙ্গে কথা বলতে, সেই জন্যই। শোন, যেটা করেছিস সেটা নিয়ে রিগ্রেট করিস না। ও যেটা ডিজার্ভ করে সেটাই পেয়েছে। ওকে নিয়ে আমি তোর সঙ্গে কোনো আলোচনা করতে চাই না মৌমিতা। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু সম্পর্কটা ভেঙে যায়নি। ভেঙে যায়নি যখন ভেঙে দে। শোন, আমি যতদূর জানি রাহুল তোকে বেশ লাইক করে, আর আমার মনে হয় তোর জন্য রাহুলই পারফেক্ট চয়েস। মৌমিতা, আমার ভালো লাগছে না, পরে কথা বলি। সে বল, কিন্তু রাহুলের কলটা প্লিজ রিসিভ করিস। পারবো না, কল আমি করব না। মুখের ওপর ফোনটা কেটে দিল মল্লারী। কি সাহস মৌমিতার, এত বড় কথা বলতে পারলো মল্লারীকে? আর জীবনেও কথা বলবে না। রাগে একেবারে গজগজ করতে থাকলো ও। বিছানায় উপর হয়ে শুয়ে বালিশটা আঁকড়ে ধরল। ঠিক তখনই ঘরে ঢুকলো মা। কিরে, কি ব্যাপার? বেশ কিছুদিন হলো কৃষ্ণ আসছে না। সেদিন ফোন করলাম, পায়েস বানিয়েছি, তাও এলো না। ও কেন আসছে না ওকে জিজ্ঞাসা করো। আমি ভাবলাম তোদের মধ্যে আবার ঝগড়া টগড়া হয়েছে কিনা, কিন্তু যাই হয়ে যাক,
কৃষ্ণ তো কোনোদিন আমার কথা ফেলে না। তাহলেই বোঝো ওর কত উন্নতি হয়েছে। ওর উন্নতি হয়েছে না তোর অবনতি হয়েছে? কান খুলে শুনে রাখ মৌ, যদি কোনোদিন শুনেছি তোদের ছাড়াছাড়ি হয়েছে, আমি কিন্তু তোর জন্য পাত্র খুঁজতে পারবো না। অত ভালো ছেলে যদি তোর সঙ্গে না থাকতে পারে, তাহলে জানবি সারা জীবন তোকে একাই কাটাতে হবে। উফ, সারা দিন কৃষ্ণ 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 এক নাম জপ করে যাচ্ছ। পৃথিবীতে আর কেউ নেই নাকি? আর অন্যের মায়েরা তো প্রেম করছে শুনলে ঠাস ঠাস করে দুটো চড় মারে, আর তুমি আমার বয়ফ্রেন্ড কেন আসছে না সেই চিন্তায় তোমার মাথা ব্যথা একেবারে অস্থির হয়ে যাচ্ছে। কারণ ভাগ্য করে তুই এমন একটা ছেলে পেয়েছিস। তবে তোকে ছেড়ে দিলে ওর ভবিষ্যৎটাই সুরক্ষিত হবে বলে মনে হয়। মা প্লিজ। এখনো বলছি, ঠান্ডা মাথায় ভেবে দেখিস। হ্যাঁ, হতে পারে কৃষ্ণ তোর মতো পার্টি করে না, কথায় কথায় দামি দামি গিফট আনে না, নিজের লেখাপড়া কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, আর তোকেও সবসময় উৎসাহ দেয়। এর মানে কিন্তু এই নয় যে ও বোরিং, ওর মনের মধ্যে কোনো অনুভূতি নেই। হ্যাঁ, হতে পারে ও পারফেক্ট বয়ফ্রেন্ড নয়, কিন্তু মিলিয়ে নিস ও পারফেক্ট হাজব্যান্ড হবেই। আর সারা জীবন কিন্তু প্রেম দিয়ে কাটে না মৌ। সংসার করার জন্য বিচক্ষণ বুদ্ধিমান মানুষেরই প্রয়োজন হয়। উফ, জ্ঞান জ্ঞান, সারা দিন জ্ঞান দিয়ে যাচ্ছে। এ জ্ঞান দিচ্ছে, ও জ্ঞান দিচ্ছে। ও সত্যি এখন মায়ের কথা খারাপ লাগবে, প্র্যাকটিক্যাল কথা মন্দ তো লাগেই। যাকগে, যা ভালো বুঝিস কর। আকাশে জমে উঠেছে ঘন কালো মেঘ। ঠিক তেমনি মল্লারির ভেতরেও জমে আছে এক গাঢ় অস্থিরতা। চুপচাপ বিছানার কোণে বসে আছে ও। মায়ের বলা কথাগুলো বারবার কানে বাজছে। যে ভালোবাসে সে অভিমান করে ঠিকই, কিন্তু ভালোবাসলে কেউ কখনো একেবারে দূরে সরে যায় না। ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে মল্লারির ভেতরের কথাগুলো। এতদিন ধরে শুধু নিজের কথাই ভেবেছে ও, নিজের ইচ্ছে, নিজের আনন্দ। কিন্তু কৃষ্ণেন্দু ঠিক কি চেয়েছে, কি ভালোবাসে, কি সে ব্যথা পেয়েছে, সেসব নিয়ে কখনোই ভাবেনি মল্লারি। সবসময় শুধু চেয়েছে কৃষ্ণেন্দু বদলে যাক, আর একটু আধুনিক হোক, আর 5 জনের মতো হোক। কিন্তু নিজেকে কি কখনো বদলাতে চেয়েছেও? কখনো চেয়েছে কৃষ্ণেন্দুর মনের মতো হতে? সবকিছু যেন আজ খুব স্পষ্ট। কৃষ্ণেন্দু তো কখনো কিছু দাবি করেনি, শুধু বলেছিল কাউকে বদলে ভালোবাসতে হলে তবে সেটা ভালোবাসা নয়। মল্লারি যেমন, ঠিক তেমন মল্লারিটাকেই তো ভালোবেসেছিল কৃষ্ণেন্দু। কিন্তু মল্লারি, ও কি পেরেছে? আচ্ছা, ওর এই সহজ সরল কৃষ্ণেন্দুকেই তো ভালো লেগেছিল, ভালোবেসেছিল ও। তখন তো ও জানতো কৃষ্ণেন্দু আর 5টা আধুনিক ছেলেদের মতো নয়। এতদিনে যেন বুঝতে পারল মল্লারি, ভালোবাসা মানে শুধু ফুল, চকলেট, সিনেমা দেখা নয়। ভালোবাসা মানে পাশে থাকা, নীরবে আগলে রাখা, নিজের ভালো না লাগার মধ্যেও প্রিয় মানুষের মুখটা দেখে হাসতে পারা। আজ যেন মল্লারির চোখ খুলে গেল, নিজের ভুলগুলো একে একে ভেসে উঠল চোখের সামনে। আর সহ্য হচ্ছে না, বুক ফেটে কান্না আসছে। কৃষ্ণেন্দুর শান্ত চোখ, মোলায়েম গলার স্বর, প্রতিটা কবিতা, প্রতিটা আদর, সব মিলে একটা বিশুদ্ধ ভালোবাসা ছিল, যা আজ হাতছাড়া করে ফেলেছে মল্লারি। হাতে তুলে নিল ফোনটা, মনে হলো একটা মেসেজ করে। আর দেরি নয়, আর না বলার সময় নেই। এবার তো ওর কাছে যেতে হবে, নিজের অভিমান সরিয়ে, সব ভুল বোঝাবুঝি ভেঙে। কিন্তু চাইলেও একটা শব্দও ফোনে টাইপ করতে পারল না। নিজের ভুল বুঝতে পেরেও নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছে করলো। বারবার মনে হলো, ও কি সত্যিই কৃষ্ণেন্দুর উপযুক্ত? মা তো ঠিকই বলে কৃষ্ণেন্দু সত্যি খুব ভালো মানুষ, কিন্তু মল্লারি, ও তো স্বার্থপর। ও তো অন্যের কথায় নেচে কৃষ্ণেন্দুকে বদলে দিতে চেয়েছিল। ও তো চেয়েছিল সোশ্যাল মিডিয়াতে অন্যের সঙ্গে ছবি দিয়ে কৃষ্ণেন্দুকে জ্বালাতে। ও
ও তো ভুল করেছিল। ওর দম্ভ, ওর অহংকার, ওর ভালোবাসাকে বোঝার অক্ষমতা সব মিলিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছে তো। মন্দারমণির সেই শেষ দিনটার কথা মনে পড়তেই চোখের কোণে জমে থাকা জলটা ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ল ধীরে। গাল বেয়ে নামতে শুরু করলো তারা নিজের মতো করে। তারা বারবার যেন বলে গেল, ও হারিয়েছে চিরতরে ওর কৃষ্ণেন্দুকে। আজ আকাশ যেন ভেঙে পড়েছে রাস্তায়, বৃষ্টিতে ভেসে যাচ্ছে চতুর্দিক। আকাশ যেন আজ তার সমস্ত আবেগ ঢেলে দিচ্ছে এই জগতের উপর। আর সেই বৃষ্টির ভেতরেই নিঃশব্দে সাইকেল চালিয়ে যাচ্ছে কৃষ্ণেন্দু। ভিজে যাচ্ছে গোটা শরীর, কিন্তু তবু মনটা যেন শান্ত হচ্ছে না। মনের ভিতরে তোলপাড় চলছে, কিচ্ছু ভালো লাগছে না, কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। বন্ধুরা বলেছিল, ভুলে যেতে হলে মদ খা, পার্টি কর, কিন্তু ও তো পারে না। ওর জীবনটা তো অন্যরকম। ওর প্রেম, ভালোবাসা, অনুভূতি সবকিছুই তো ওর একান্ত ব্যক্তিগত। প্রতিটা মুহূর্তে শুধু একটাই নাম, একটাই মুখ, মল্লারি। ও কি কষ্টে আছে? ওর সঙ্গে যে ছেলেটা সেদিন মন্দারমণিতে ছিল, সে কি ওর যত্ন নিচ্ছে? জানে তো ওর চিংড়ি মাছ আর বেগুনে অ্যালার্জি। মন খারাপ হলে দই ফুচকা খেতে ভালোবাসে, বৃষ্টি ভিজলে ঠান্ডা লেগে যায়। জানে তো ছেলেটা। ও কি গিটার প্র্যাকটিস করছে ঠিকঠাক? কলেজ যাচ্ছে নিয়মিত, নাকি বাড়িতেই বসে রয়েছে? এইসব ভাবতে ভাবতেই সাইকেল চালাচ্ছিল কৃষ্ণেন্দু। কখন যে পৌঁছে গেছে একেবারে মল্লারির বাড়ির উল্টো দিকে খেয়ালই করেনি। যেন একটা টান, একটা চেনা গন্ধ ওকে টেনে এনেছে এই রাস্তায়। মাথা নিচু করে সাইকেল চালিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ মনে হলো একবার দেখি না, যদি জানলাটা খোলা থাকে। না, বন্ধ। চোখ চলে গেল ছাদের দিকে, আর সেখানেই থমকে গেল হৃদয়। তীব্র বৃষ্টির মধ্যে ছাদে দাঁড়িয়ে আছে মল্লারি। চুল এলোমেলো, চোখ বন্ধ, দুই হাত মেলে দিয়েছে আকাশের দিকে, মুখটা উপরের দিকেই তোলা, যেন প্রতিটা বৃষ্টির ফোঁটা দিয়ে নিজের সব অভিমান, সব যন্ত্রণা ধুয়ে ফেলতে চাইছে। কৃষ্ণেন্দুর বুকটা কেঁপে উঠল। এতটা কাছাকাছি থেকেও কেন এতটা দূরে তুই? ইচ্ছে করছিল দৌড়ে ছাদে উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরতে আর বলতে, এই যে আমি এখানেই আছি, ঠিক তোর মতোই আমিও ভিজছি। ওই বৃষ্টির জল তোকে ছুঁয়ে আমার কাছেই তো আসছে মল্লারি। তোর প্রতিটা অভিমানে আমি ভেসে যাচ্ছি মন। কিন্তু পরক্ষণেই মনে হলো, এসব কেন ভাবছে? কোন অধিকারে? আদৌ মল্লারি ভাবে ওর কথা? যার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছিল, সেই ছেলেটাকেই তো দেখেছিল মন্দারমণিতে। হয়তো তার সঙ্গে সম্পর্ক এগিয়েছে, হয়তো তার কথা ভেবেই আবেগে ভাসছেও। আবারও এক রাশ অভিমান গলাটা টিপে ধরল কৃষ্ণেন্দু। তবুও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল ছাদের দিকে তাকিয়ে, নিজের ভালোবাসাকে প্রাণ ভরে দেখে নেওয়ার লোভে। মল্লারির চোখের জল আর বৃষ্টির জল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। তবু যেন মনের মধ্যে জ্বলতে থাকা আগুন ঠান্ডা হচ্ছিল না। চোখ বন্ধ অবস্থাতেই ওর যেন মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ চোখ খুলে ফেলল, নিচে তাকালো। কৃষ্ণেন্দু চমকে উঠল, তাড়াতাড়ি চোখ নামিয়ে দ্রুত গতিতে সাইকেল চালাতে শুরু করলো। না না, ও কথা দিয়েছে মল্লারির স্বাধীনতায় ও আর বাধা দেবে না। তবু কেন যে বেহায়া মনটা মানে না? কেন যে বারবার মনে হয় যদি ওর ছায়াটাও একবার ছুঁতে পারত। কিছুটা গিয়ে হঠাৎ করে পাটা থেমে গেল। সাইকেল আর চলছে না। দাঁড় করিয়ে দিল ফুটপাতে। তারপর ধপ করে গিয়ে বসে পড়ল ফুটপাতের উপরে। চতুর্দিকে জলে ভেসে যাচ্ছে।
ভিজছে শহর, ভিজছে প্রেম, ভিজছে কৃষ্ণেন্দুর ভেতরের সর্বস্বটা। কৃষ্ণেন্দুর মনের ভেতরে বারবার প্রতিধ্বনিত হতে থাকছে কয়েকটা শব্দ। তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি, তবু মনে রেখো, যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে, মনে রেখো, যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দেয় নয়ন কোণে, তবু মনে রেখো। সেদিন রাতের বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগার পর একদমই ভেঙে পড়েছিল মল্লারি। প্রচণ্ড জ্বরে একেবারে বেহুশ হয়ে পড়েছিল। অবস্থার অবনতি হওয়াতে রাত ৩টের সময় ডাকতে হয়েছিল ডাক্তার। শুরু হয়েছিল স্যালাইন, অ্যান্টিবায়োটিক। সারা রাত মাথার কাছে বসেছিল মা। ঘুমের ঘোরে বারবার বিড়বিড় করছিল মল্লারি, ক্ষমা করে দে কৃষ্ণ, ক্ষমা করে দে। শুনে মায়ের বুকটা চিনচিন করে উঠেছিল। কিছু তো একটা ঘটেছেই ওদের মধ্যে। তবে মা চুপ করেই রইলেন। জানেন, ছেলে মেয়ের সম্পর্কের টানাপোড়েন বড় জটিল। মা বাবার তাতে কথা না বলাই ভালো। কথা বললে কখনো কখনো সাধারণ সমস্যা জটিল হয়ে যায়। মল্লারি আর কৃষ্ণেন্দু যথেষ্ট বুদ্ধিমান। ওরা ওদের নিজেদের মতো ঠিক ঝামেলা মিটিয়ে নেবে। 2 দিন তো এভাবেই কেটে গেল। আজ সকালে একটু চোখ খুলেছে মল্লারি। মাথা ভার, চোখ দুটো জ্বালা করছে, শরীর যেন ঝাঁঝরা হয়ে গেছে 2 দিনেই। তবু কথা না বলে চুপচাপ শুয়ে আছে। জানলার পর্দা টানা, ঘরটা অন্ধকার, বাইরের আলো ঢুকছে না তেমন। ঠিক তখনই বেজে উঠল ফোনটা। ধীরে ধীরে হাতটা বাড়িয়ে ফোনটা তুলে দেখল ও। রুনা আন্টি, রুনা আন্টি আমাকে? অবাক হয়ে গেল মল্লারি। কৃষ্ণেন্দুর মায়ের ফোন। হ্যাঁ রে মো, শুনলাম জ্বর এসেছিল তোর। কি করে এমন হাল করলি বলতো মা নিজের? বৃষ্টিতে ভিজেছিস শুনলাম। তুই জানিস না বৃষ্টি ভিজলে তোর জ্বর আসে, কেন যে করিস? সরি আন্টি, আসলে একটু বেরিয়েছিলাম বাড়ি থেকে, সেই সময় বৃষ্টিটা এলো, তাই তো তা হ্যাঁ রে, ইদানিং তো ফোন করিস না, মেসেজ করিস না, কি ব্যাপার বলতো তোর? কিছু হয়েছে নাকি রে তোদের মধ্যে? না মানে কিছু হয়নি তো, কিছু হয়নি, আমি ঠিক আছি। এরকম ভাবে কথা বলছিস কেন মো? এতদিন হয়ে গেল বাড়িতেও আসিসনি। কৃষ্ণ তো আজকাল সারা দিন ঘর বন্ধ করে বসে থাকে, মুখে হাসি নেই, কোনো কথা নেই, সব সময় অন্যমনস্ক। তা তোর জ্বর এসেছে কৃষ্ণ জানে না? জানলে তো এতক্ষণে। এই 1 মিনিট, তোরা আবার ঝগড়া করেছিস নাকি রে? আন্টি, আরে আরে কাঁদছিস কেন মা? কাঁদিস না, কাঁদিস না। আমি বুঝতে পারছি নিশ্চয়ই আমার ছেলেটা তোকে কষ্ট দিয়েছে না রে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনই হচ্ছে ওর। প্লিজ আন্টি, ও যেন কিছু জানতে না পারে, আমি ঠিক হয়ে যাব, ওকে কিছু বলো না আন্টি। আন্টি আন্টি যেটা করলেন সেটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। চোখ মুখ একেবারে শক্ত করে উঠে দাঁড়ালেন। পাশে রাখা ফোনটা তুলে নিয়ে ঘরের দিকে হাঁটলেন। কিছু না বলে সরাসরি ঢুকে গেলেন ছেলের ঘরে। তারপর ছুঁড়ে দিলেন ওর কাছে ফোনটা। কোনো জবাব না দিয়েই সজোরে দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন উনি।
কৃষ্ণেন্দুর গলা ওপাশ থেকে পরিষ্কার শুনতে পেল মল্লারি। ঠোঁট দুটো কেঁপে উঠল ওর। কোনো শব্দ না করে চুপচাপ ধরে রইল ফোনটা। তুই মন, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল আমায়। কৃষ্ণেন্দুর কণ্ঠে রাগ ছিল না, ছিল উদ্বেগ। মল্লারি আর সহ্য করতে পারল না। অস্পষ্ট গলায় কোনো ক্রমে বলে উঠল, কৃষ্ণ। ওর একটা শব্দেই কেঁপে উঠল কৃষ্ণেন্দুর বুক। সঙ্গে সঙ্গে বলে উঠল, তোর গলাটা এমন লাগছে কেন? হ্যাঁ রে, তোর জ্বর হয়েছে? ডাক্তার দেখিয়েছিস? আমাকে ফোন করিসনি কেন মন? আমি তো অপেক্ষা করছিলাম। চুপ করে শুয়ে থাক, কিচ্ছু হবে না। আমি আসছি, এক্ষুনি আসছি, দাঁড়া। চোখ দুটো চেপে বন্ধ করে প্রায় নিঃশ্বাস আটকে শুয়েছিল মল্লারি। ও জানে কৃষ্ণ আসছে, কতদিন পর দেখবে ওকে। এত ভালোবাসে কৃষ্ণকে, এতদিন উপলব্ধি করেনি। কিন্তু সেদিন বৃষ্টি ভেজা ছাদে মনে হচ্ছিল আর বোধহয় বাঁচতেই পারবে না। কলিং বেলের আওয়াজটা শুনতেই ক্রমশ হার্টবিট বাড়তে শুরু করলো। এরপর আওয়াজ হলো সিঁড়িতে। দম আটকে শুয়ে রইল মল্লারি। তারপর হঠাৎ দরজাটা খুলে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে ধীর গতিতে ভেতরে ঢুকে এলো কৃষ্ণেন্দু। ঘর অন্ধকার, মৃদু আলো জ্বলছে শুধু। কৃষ্ণেন্দুর চোখেও আজ ক্লান্তি, মুখে অভিমান, কিন্তু সেই অভিমানের আড়ালেই গভীর ভালোবাসা। বিছানার পাশে এসে কিছুক্ষণ এক দৃষ্টে ও তাকিয়ে রইল মল্লারির দিকে। বুঝতে পারল মেয়েটা জেগে আছে, তবুও চোখটা বন্ধ করে চুপ করে শুয়ে আছে। একটুও শব্দ না করে ধীরে ধীরে বসে পড়ল ওর পাশে। আর থাকতে পারল না মল্লারি। বন্ধ চোখের পাতাটা কেঁপে উঠল, কেঁপে উঠল ঠোঁট দুটো। চোখের পাশ দিয়ে গড়িয়ে পড়ল জল। আর পারল না কৃষ্ণেন্দু। এক ঝটকায় ওকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল। ভয় আর ভালোবাসায় কাঁপতে থাকা মল্লারির দুই হাত কৃষ্ণেন্দুকে একেবারে শক্ত করে ধরে ফেলল। মাথার উপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল কৃষ্ণেন্দু। তারপর বলল, তুই তুই বলিসনি কেন মন? তোর এত মন খারাপ, এভাবে একা একা কষ্ট পাচ্ছিস তুই, আর আমি বোকার মতো তোকে ভুল বুঝে। মল্লারি কিছু বলতে চায়, পারে না। শুধু চোখ বুজে মাথাটা গুজে দেয় কৃষ্ণেন্দুর কাঁধে। কৃষ্ণেন্দু কপালে হাত রাখে, ধীরে ধীরে বলে, কাঁদিস না মন। তুই তো জানিস, তুই কষ্ট পেলে আমার সবকিছু থেমে যায়। তুই একবার আমায় ফোন করতে পারতিস। ভাবলাম হয়তো তুই রাগ করেছিস, কিংবা তোর জীবনে। কি করে ভাবলি তুই আমি অন্য কারোর সঙ্গে? খুব বাজে, খুব পচা তুই। আমাকে মন্দারমণিতে একা ফেলে চলে এলি। বাহ, সব দোষ এখন আমার, তাই তো? তুই আমায় কি কি বলেছিস সব ভুলে গেছিস বল? সে তো আমি তোকে সব সময় বলি। তুই তো কোনোদিন বলিস না, কোনোদিন ছেড়ে যাস না, তাহলে কেন চলে গেলি? আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা আমার দোষ, আমি ভুল করেছি, আর কোনোদিন করব না, ঠিক আছে? তাড়াতাড়ি পড়াশোনাটা কমপ্লিট করে আগে তোকে বিয়ে করে নেব। না হলে এভাবে তোর কাছে না থেকে তোকে বোঝা দিন দিন অসম্ভব হয়ে পড়ছে। কৃষ্ণ! আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বলবো না, ওসব আর বলবো না, পাগলি কোথাকার। এই, আমি পাগলি? হ্যাঁ তো, পাগলিনী তোর লাগি কি আমি করিব বল? কোথায় রাখিব তোরে, খুঁজে না পাই ভূমণ্ডল। আদরের ধন তুমি,
আদরে রাখিব আমি, আদরিনী তোর লাগি পেতেছি এ বক্ষস্থল। আয় তোরে বুকে রাখি, তুমি দেখো আমি দেখি, শ্বাসে শ্বাস মিশাইব আখি জলে আখি জল। তুই লিখেছিস? খুব সুন্দর হয়েছে। হায় রে সখী, আমি না, ঠাকুর লিখেছেন। কোন ঠাকুর? ওমা, রবীন্দ্রনাথ ঠাকুর। ও, তবে মনে হয় আমাদের জন্যই লিখেছেন, জানিস? কি বলিস? জানি না। ওমা, তুই লজ্জাও পেতে পারিস। কেন? আমি কি মেয়ে নই? কিরে, লুচি মাংস তো ঠান্ডা হয়ে গেল। চল চল। গোটা বাড়িতে না গন্ধটা জাস্ট ছড়িয়ে পড়েছে। কাকিমা দারুণ রান্না করেছেন। চল একসঙ্গে খাবো। তারপর বল, তোর রাহুলের কি হলো? আর বলিস না, কি বিরক্তিকর, খালি ফোন করছিল। সেই, তুমি তো উস্কেছো, আর ফোন করলেই দোষ না? আর ছবিগুলো কালকে ফোন করে বলবি ডিলিট করতে। না, বলবো না। আগে আমাদের একটা ছবি দিবি, তারপর ডিলিট করব। না না, ছবি ওসব বিয়ের পর দেবো। এখন না